ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি অজন্তা আর এলোরা সম্পর্কে। আগে ভাবতাম কি অজন্তা এলোরা বোধহয় কাছাকাছি গুহা, কিন্তু না, এখানে এসে জানতে পারলাম যে অজন্তা আলাদা জায়গায় আর এলোরা এখান থেকে অনেকটা দূরত্বে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগে, তার সাথে যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যুক্ত হয়ে যায় তবে তো ঘুরতে যাওয়ার আনন্দটাও দ্বিগুণ হয়ে যায়। সেই রকমই একটি শহর হলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, যেখানে আছে প্রাচীনতম গুহাগুলির মধ্যে অন্যতম অজন্তা ও এলোরা গুহা। চলে এসেছি অজন্তা গুহা, যেটি হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার একটা অন্যতম ঐতিহাসিক প্রেক্ষাপট। এই স্থানটির একটা মাহাত্ম্য রয়েছে, আমরা আজকে সেখানে এসেছি। বাসে উঠে খুব ভালো লাগলো, কারণ মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য হাফ টিকিটের ব্যবস্থা। গভর্নমেন্ট বাস, এখানে ম্যাক্সিমাম সব গভর্নমেন্ট বাসই চলে। এই যে রয়েছে ওখানে, তবে টিকিট কাটা হয়ে গেছে। তো কোইন্সিডেন্টলি আমাদের পাশে একজন বাঙালি, ঠিক আছে, দাদার বাড়ি হচ্ছে হাওড়ায় ঘাটালে দাদার বাড়ি। দাদার সঙ্গে পরিচয় হলো, উনি আমাদের কথা শুনে উনি বুঝতে পেরেছে, তারপরে বললো যে আমিও বাঙালি। উনি জিজ্ঞেস করলো যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাবো, ঠিক আছে। দাদার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো। আমরা যে বাসে এসেছি সেই বাসটা হচ্ছে এই অজন্তার ঠিক আগে, অজন্তা কেবের ঠিক আগে এক জায়গায় দাঁড়িয়ে আছে রাজস্থানী মামাজি কা রাজস্থানী কা ধাবা, যেখানে হচ্ছে 10 থেকে 15 মিনিট দাঁড়াবে। আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানকার স্পেশাল হচ্ছে এই যে চিড়ের পোহা। নেমে পড়লাম অজন্তা লেনি। 56 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আমরা এখানে এলাম। 1 ঘন্টা আমাদের সময় লেগেছে। এই অজন্তা লেনি ঠিক ওই পাশে রয়েছে হচ্ছে অজন্তা কেভস এর বাস স্ট্যান্ড। আমরা এই সোজা হচ্ছে যাব, ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট অজন্তা কেভসে যাওয়ার জন্য। অজন্তা কেভস এখান থেকে 4 কিলোমিটার। অ্যামিনিটি চার্জ 15 টাকা করে, আর এটাও বাচ্চাদের মানে 15 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো চার্জ লাগে না। আমরা এন্ট্রি করে নিলাম অজন্তা কেবের এখানে। তোমরা কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ তথ্য পেতে হলে কিন্তু আমাদের এই ব্লগটি পুরোটাই আমাদের দেখতে হবে। লাগেজটা কোথায় রাখবো, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমরা চলে এসেছি ভিতরে, রয়েছে গাড়ি পার্কিং, আর গাড়ি পার্কিং এর থেকে এইদিকে চলে আসতে এইদিকে রয়েছে বাথরুম, টয়লেট রয়েছে, তার পাশে এইদিকে রয়েছে দোকান। তো আমাদের লাগেজ রাখা নিয়ে একটা টেনশন ছিল। আমরা দোকানে কিছু খাবার অর্ডার দিয়েছি, যে দোকানে খাবার অর্ডার দিয়েছি সেই দোকানেই লাগেজ রেখে দিয়েছি। ওখানেও লাগেজ রাখতে পারেন, অথবা ভিতরে লাগেজ কর্নার রয়েছে, সেখানেও লাগেজ লকারে রাখতে পারেন। আমাদের ট্যুর প্ল্যানটা এইভাবেই সাজানো ছিল, এই কারণে আমরা লাগেজ এখানেই রেখে দিয়েছি। তোমরা চাইলে অজন্তা গুহার আর 3 কিলোমিটারের মধ্যে যে হোটেলগুলি রয়েছে সেখানেও তোমরা রাখতে পারো, এবং ফ্রেশ হয়ে এসে তোমরা অজন্তা গুহা ঘুরে নিতে পারো। এখান থেকে এই দিকে চলে গেল, এই দোকান রয়েছে, এই দোকানগুলোর মধ্যে দিয়ে আমরা চলেছি বাস স্ট্যান্ডের দিকে। এই যে ওয়ে টু বাস স্ট্যান্ড। বাস টার্মিনাল চলে এসেছি আমরা। এই যে বাসের জন্য সব, বাসে ওঠার জন্য সব লাইন। অবশ্য 5 মিনিট অন্তর অন্তর বাস, কোনো অসুবিধা নেই। এই যে একটার পর একটা বাস চলে আসছে, লাইন প্রচুর, কত বড় লাইন দেখো, বাহ বাহ, বিশাল লাইন। লাইন দিয়েছে বাসের জন্য, যে বাসে যেতে ইচ্ছুক সে সেই বাসে উঠে যাবে। টিকিট প্রাইস রয়েছে, এসি বাস হচ্ছে 30 টাকা আর নন এসি হচ্ছে 25 টাকা। আমরা এই বাসে যাবো, আমাদের লাকে এই বাসটা পড়লো। বসে পড়লাম এই বাসে। এই বাসে করেই আমরা যাব হচ্ছে অজন্তা কেভে। বাসটা হচ্ছে ইলেকট্রিক বাস।
বাবা গাড্ডা আছে। He was very confident and এবার নেমে পড়বো আমরা অজন্তা গুহার ঠিক আগেই টিকিট কাউন্টারের সামনে। এখানে রয়েছে অজন্তা কেবে ঢোকার আগে, টিকিট কাটারও আগে রয়েছে, দেখো এখানে রয়েছে সাইট প্ল্যান, অজন্তা কেবে কটা কেব রয়েছে, কীভাবে হচ্ছে আমরা দেখব। ঠিক এই যে ওয়াগরা নদীর এই আশেপাশে যেগুলো রয়েছে এগুলি কেব, এখানেই আমরা হচ্ছে যাব। চলো এবার টিকিটটা কাটি। কত নিল? 40 টাকা। ও বাচ্চা? বাচ্চার ফ্রি, 15 বছর বাচ্চা পর্যন্ত ফ্রি। উপরে ওঠার দুটো অপশন রয়েছে। দুরকম ভাবে উপরে ওঠা যায়, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে চেয়ার, এগুলোকে বলা হয় ডলি। এটাতে করে যদি তোমরা ওপরে ওঠো, মানে অজন্তা গুহা পুরোটাই ঘোরো, তাহলে 2000 টাকা নেবে, আর নইলে হেঁটেই উঠতে হবে। সিঁড়ি বেয়ে চলে এলাম আমরা। এখান থেকে হচ্ছে এই যে অজন্তা কেব দেখতেই পাচ্ছ, পেছন দিকে রয়েছে সেই কেবে আমরা একদম কাছাকাছি যাব এবং হচ্ছে সমস্ত ডিটেলসে তোমাদের জানাবো। কিছুটা সিঁড়ি ওঠার পরে তারপরে এইরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যেতে হবে। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, মানে স্ট্যান্ডটা অ্যালাউ নয়, মোবাইলটা অ্যালাউ আছে, আর ফ্ল্যাশটা অ্যালাউ নয়। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে গুফা। টিকিট চেকিং পয়েন্ট, টিকিট চেক করে তারপরে গুহার মধ্যে ঢোকাবে। এই গুহাগুলি একসময় ছিল অজানা, মানে এই আধুনিক যুগে হচ্ছে মানুষের কাছে এটা অজানা ছিল, মানে ভাবতেও কেমন লাগে যে এইগুলি পাহাড় জঙ্গল বনে সব আটকানো ছিল। এবার এটার আবিষ্কারের পেছনেও একটা গল্প রয়েছে, সেই গল্পটা তোমাদের শোনাবো, কিন্তু তার আগে গুহাগুলো একটু দেখে নিই। আমরা এখন দাঁড়িয়ে আছি অজন্তা গুহার 1 নম্বর গুহা। পরপর 1 থেকে 30টা গুহা রয়েছে। গুলিতে ঢোকার সময় কিন্তু আমাদের হচ্ছে এমন জুতো পরে আসতে হবে যে জুতোগুলো সহজেই খোলা যায়, কারণ এই জুতো খুলেই কিন্তু আমাদের এখানে প্রবেশ করতে হচ্ছে। গুহাগুলির অভ্যন্তরে রয়েছে কিছু চিত্র, কিছু মূর্তি। গুহাগুলিতে বুদ্ধের অতীত জীবন, পুনর্জন্ম, সচিত্র কাহিনী বর্ণিত রয়েছে। 1 নম্বর, 2 নম্বর এবং 16 এবং 17 নম্বর গুহাগুলি ভারতীয় প্রাচীর চিত্রগুলির মধ্যে বড় সম্পদ। টেক্সচুয়াল রেকর্ডগুলি থেকে জানা যায় যে এই গুহাগুলি সন্ন্যাসীদের জন্য বর্ষাকালীন বিশ্রামের পাশাপাশি প্রাচীন ভারতে বণিক ও তীর্থযাত্রীদের জন্য বিশ্রামের স্থান হিসাবে কাজ করেছিল। দাঁড়িয়ে আছি 2 নম্বর কেবের সামনে। দেখো তোমরা এই যে এগুলি রয়েছে, নতুন করে এখানে কাজ হচ্ছে, ভেতরে এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই কারণে এইটা রয়েছে যাতে সূর্যের আলোটা এর ভেতরে না প্রবেশ করে। আমরা এখন আছি 4 নম্বর গুহার সামনে। এই যে অজন্তা গুহাগুলি বিভিন্ন পর্বে তৈরি, যেমন হীনযান পর্ব, মহাযান পর্ব। প্রথম পর্বটি বৌদ্ধ ধর্মের হীনযান সম্প্রদায়ের অন্তর্গত এবং হীনযান পর্বে বুদ্ধের মূর্তি পূজার প্রচলন ছিল না, তাই অজন্তার হীনযান গুহায় আমরা কোনো বুদ্ধের ভাস্কর্য বা মূর্তি খুঁজে পাই না। পরিবর্তে গুহার কেন্দ্রীয় স্থানে একটি স্তূপ বসানো। স্তূপ একটি স্মারক নির্মাণ যেখানে বুদ্ধের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয় বলে বিশ্বাস। অজন্তা গুহাগুলি বাকাটক সম্রাট হরিসেনের শাসনকালে নির্মিত হয়েছিল। অজন্তা কথার অর্থ চিরন্তন খ্যাতি। এই যে আমরা রয়েছে এখানে হচ্ছে 9 নম্বর গুহার সামনে। আর এই গুহাগুলি এখানে কিন্তু হচ্ছে 2টো ভাগে বিভক্ত। কিছু আছে যার সংখ্যা খুবই কম, যেটা হচ্ছে চৈত্যগৃহ, সেইগুলি রয়েছে হচ্ছে বিহার। মানে এখানে হচ্ছে 2টো ভাগে বিভক্ত এই কারণে কিছু গুহাতে ছিল হচ্ছে উপাসনা হতো, আর কিছু গুহাতে হচ্ছে আবাসিক হিসাবে তখন ব্যবহার করা হতো।
আমরা আছি এখন হচ্ছে 10 নম্বর গুহার সামনে, প্রথম আবিষ্কৃত হয়েছিল। প্রথমেই বলছিলাম যে এই যে গুহাগুলি আমরা খুঁজে পেয়েছি আধুনিক যুগেও যে এটা ঢাকা ছিল, সেই প্রথমেই আমি যখন বললাম যে এর পেছনে একটা গল্প রয়েছে, সেই গল্পটাই আমি এই 10 নম্বর গুহার সামনে এসেই বলবো, কারণ এই 10 নম্বর গুহাটি হচ্ছে প্রথম আবিষ্কৃত হয়েছিল। পেছনের দিকে দেখাও, এই চূড়ার ওখানে প্রথম হচ্ছে জন স্মিথ এসেছিলেন এখানে 1819 সালে। 1819 সালে তিনি এখানে এসেছিলেন বাঘ শিকার করার জন্য। তখন এই বাঘ শিকার করতে এসে তখন তিনি প্রথম দেখেন যে এই 10 নম্বর গুহার ওপরে যে চূড়াটা, সেই চূড়াটা দেখা যাচ্ছে। তখন তিনি ভাবলেন যে এখানে কি আছে, তখন কিন্তু এগুলি সব হচ্ছে পাহাড়ে ঢাকা ছিল। তারপর জন স্মিথ এই জায়গাটিতে খনন কার্য চালান এবং আবিষ্কার করেন এই অজন্তা গুহা। যে ঘোড়ার নালের মতো রয়েছে এই যে এই অংশটা, এটা কিন্তু এখন শুকিয়ে গেছে। এটা কিন্তু একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নাম হচ্ছে ওয়াগার নদী। ওয়াগার নদীর এই উত্তর দিকেই রয়েছে এই কেপগুলি। এই গুহাগুলি কিন্তু খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 1ম শতাব্দীতেই কিন্তু এগুলি তৈরি হয়েছিল। আছে শুধুমাত্র বৌদ্ধদের উপাসনার কেন্দ্র। কেভটা হলো 19 নম্বর কেভ। সবচেয়ে উপরের গুহার প্রায় চলে এসেছি, আর সামনে মাত্র কয়েকটা গুহা রয়েছে, সেগুলো দেখব। সেগুলো দেখে তারপর আমরা যাব টপ ভিউ পয়েন্টে। টপ ভিউ পয়েন্ট থেকে এই টোটাল অজন্তা কেভস যতগুলো রয়েছে প্রত্যেকটা দেখা যাবে। ঘুরতে ঘুরতে 24 নম্বর কেভ চলে এসেছি। এই তো লোক, আজকে প্রচন্ড ভিড়। এখন ক্রিসমাসের ছুটি শুরু হয়ে গেছে, সেই জন্য টুরিস্ট স্পটে প্রচন্ড ভিড়। ঘুরতে ঘুরতে শেষ গুহায় চলে এসেছি। এটা হচ্ছে 26 নম্বর গুহা, যেটাতে ঢোকা যাচ্ছে। আর 26 নম্বরের পেছনে ওই যে দেখতে পাচ্ছেন পেছনে, ওইগুলো হচ্ছে আরো 3টে গুহা আছে, কিন্তু ওখানে এখন ঢুকতে দিচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা চলে এসেছি 26তম গুহায়। এর অভ্যন্তরে রয়েছে বৌদ্ধ ভাস্কর্য, বিশেষ করে নজর কাড়ে ঢুকতে বাম দিকে শুয়ে থাকা গৌতম বুদ্ধের ভাস্কর্যটি। এই ভাস্কর্যটি দৈর্ঘ্যে 7 মিটার। এটি সবচেয়ে বড় এবং সংবেদনশীল চিত্রগুলির মধ্যে একটি। আমার তো মনে হয় যে আরও এখানে গুহা রয়েছে, সেগুলি এখনো আবিষ্কার হয়নি, কারণ এগুলি একসময় হচ্ছে লাভা দিয়ে পুরো ঢাকা ছিল। আরও আবিষ্কার হওয়ার মনে হয় বাকি রয়েছে। এই যে এই পাশে এই যে এইগুলি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু হচ্ছে মনে হয় গুহা রয়েছে। মানে এখন আর সেইভাবে আর খনন কার্য চলছে না বলে আর পাওয়া যাচ্ছে না, কিন্তু মনে হয় আরও এর ভেতরে আছে। সবচেয়ে উঁচু যে কেভটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 22 নম্বর কেভ। ওর প্রান্তে রয়েছে, এই যে ওখান থেকে এখন সব দেখে দেখে এরা নামছে। সব রকমের দর্শকদের তোমরা দেখতে পাবে। দেখে নাও, পুচকে পুচকে বাচ্চাগুলি চলে এসেছে তাদের টিচারদের সাথে। আরও এখানে তোমরা অনেক দর্শক দেখতে পাবে। তোমাদের প্রথমেই বলেছিলাম যে ডলি করেও ঘোরা যায়। বয়স্ক ভদ্রমহিলা এবং বয়স্ক ভদ্রলোক, ওনারা ডলি করে ঘুরছেন অজন্তা গুহাগুলি। আমরা অজন্তা গুহাটা ঘুরে নিলাম। ঘুরে এসে 8 নম্বর গুহার এখান থেকে আমরা হচ্ছে এক্সিট পয়েন্ট দিয়ে চলে যাব এখন বাইরের দিকে। দেখতে পাচ্ছি যে জলের ব্যবস্থা রয়েছে এখানে, ভেতরে দেখলাম ওয়াশরুমও আছে। এখানে ঘুরতে আসলে কোনো অসুবিধা হবে না আশা করি। এখান থেকে একটু জল নিয়ে নিই। 8 নম্বর গুহার ওখান থেকে এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে চলে এলাম ঠিকই, কিন্তু আমরা বাইরে যাব না, এই যে নিচ দিয়ে আমরা চলে যাব টপ ভিউ পয়েন্টে।
কানেক্টিং যে ব্রিজটা রয়েছে ওয়াগার নদীর ওপর দিয়ে, এই যে এখান থেকে আমরা চলে এসেছি, এইখানে যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই আমরা চলে যাব টপ ভিউতে। এই যে আমরা হচ্ছে 302 খানা সিঁড়ি এখন উঠে 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 যাচ্ছি এখন সেই টপ ভিউ পয়েন্টে। ওরে বাবা, সামনে তো আরো রয়েছে, আরো উঁচুতে উঠতে হবে। এই যে আমরা চলে এলাম 302 খানা সিঁড়ি ভেঙে ওপরের টপ ভিউতে। এবার এখান থেকে আমরা দেখতে পাবো কি সুন্দর ভিউটা আসে, তোমাদেরও দেখাবো, চলো। দেখো এখানে এসে কীরকম ভিউটা দেখা যাচ্ছে, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আমরা দেখতে পেলাম এই যে কেভগুলি ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, যেখানে আমরা হেঁটে হেঁটে এই সময় পর্যন্ত ঘুরেছি। আর অপোজিট সাইড দিয়ে কত সুন্দর দেখাচ্ছে দেখো। এদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু অজন্তা কেভ মানে গুহা। ওখান থেকে এসে তোমাদের বললাম যে কোথা দিয়ে আমাদের এই টপ ভিউতে আসতে হবে। এসে দেখো সুন্দর একটা আমরা ভিউ পেয়ে যাচ্ছি। আর এই যে এই পাশে রয়েছে ঝর্ণা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কেভগুলি, আর এই কেভের পাশেই রয়েছে টপ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি জলপ্রপাত রয়েছে। দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি, ওই যে জলের ধারাটা এখন হয়তো অল্প, কিন্তু বর্ষার সময় বোধহয় অনেকটাই থাকে এর ফ্লো। এই টপ ভিউতে এসে আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে যে পাহাড়ের যে গায়ে রয়েছে এইগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে আরো গুহা আছে। এখানে খনন কার্য যদি ভারত সরকার চালায় তাহলে আরো গুহা বেরোবে এখান থেকে। তোমার কি মনে হয় বলো? হ্যাঁ, কিন্তু সব গুহার শেপ দেখা যাচ্ছে, সব পুরো শেপ দেখা যাচ্ছে। আমরা ভোর 4:30টায় জলগাঁও স্টেশনে নেমেছি। আমরা এই ট্রেনটা এই কারণেই বুক করেছি যাতে একটা দিন আমাদের নষ্ট না হয়, পৌঁছানো হবে দিনের দিন এবং একটা জায়গা ঘোরাও হবে। তো আজকে দুপুরের মধ্যে আমাদের অজন্তা কেভ ঘোরা হয়ে গেল। আজকে আমরা তিনজনেই আমরা এখন ফিরে যাব ঔরঙ্গাবাদ, যেটা হচ্ছে এই অজন্তা থেকে 104 কিলোমিটার দূরত্বে। আর ওখানেই আছে হচ্ছে সমস্ত সাইট সিন, কারণ এই কারণেই আমরা হচ্ছে এটা দিনে দিনে আমরা ঘুরে নিলাম। আর তারপরে আমাদের ভিডিওতে থাকছে পরবর্তী যে ডেস্টিনেশনে আমরা যাব, সমস্ত পুরো ঔরঙ্গাবাদের সমস্ত যে ট্যুর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। গোয়া থেকে ফেরার পথে দেখে নিলাম বিভিন্ন পাথরের তৈরি জুয়েলারি, সেইগুলো দেখেই বসে পড়লাম। हाँ ये स्टोन आते हैं ना ऐसे, ये सब स्टोन का, लेकिन देखने के लिए ये लग रहा है सब प्लास्टिक रहेगा तो जलेगा दीजिए सब। देख लो आप, सर झूठ बोल के कोई पैसा 20 रुपए में बिल्डिंग नहीं बांध लूंगा मैं। ये कहाँ बनते हैं? ये लेनापुर का। ये कौन सा पत्थर है? ये एमेथिस्ट है, एमेथिस्ट। क्रिस्टल। ये वाला क्रिस्टल है। हाँ ये भी क्रिस्टल रोड के ऊपर क्रिस्टल है, ओनिक्स के ऊपर। ये क्रिस्टल के ऊपर बना है? नहीं ये ग्लास है, ये ग्लास है। जो है वही बोलेगा दादा। ये एमेथिस्ट स्टोन, एमेथिस्ट स्टोन है। हाँ ये की ब्रेसलेट, हाँ ब्रेसलेट, नेकलेस, इयरिंग। ये वाला क्रिस्टल है और दीदी पहना है वो रूबी है। और ये वाला ये वाला किसका? ये ग्रीन जेट आता है इसका। ये पत्थर का ही है? पत्थर का ही है। हाँ, उसको दिखाओ। ये पूरा ऑल मिक्स है, क्रिस्टल, मार्बल, रूबी। আচ্ছা এর কত? একই দাম। ইউনিক তিনটে জিনিস আমরা এখানে পেলাম। আমি নিয়েছি এখানে হচ্ছে ক্রিস্টাল, আর এটা হচ্ছে অল স্টোন, আর এটা হচ্ছে গ্রিন জেট। আরও এই যে নিলাম এই ক্রিস্টাল পাথরের অজন্তার এই পাহাড়ে এখান থেকে এই যে পাথরের কানের দুল এক একটা ড্রেসের সাথে পরতে পারবো। আর দাদা হচ্ছে আমাদের এই তার সাথে এই যে লাফিং বুদ্ধ আমাদের হচ্ছে গিফট করলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি, এবার ফিরছি আমরা অজন্তা কেভ থেকে। এই যে সেম বাসে আমাদের ফিরতে হবে। আমাদের টিকিট ছিল ওয়ান ওয়ে, আবার মনে হয় আমাদের বাসে ওঠার জন্য, বাসে উঠে যাওয়ার জন্য আমাদের আবার টিকিট লাগবে।
আমরা আবার চলে এসেছি যেখান থেকে আমাদের জার্নিটা শুরু করেছিলাম, যে টি পয়েন্ট থেকে। আর সেখানে আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে নেব। বলা হয়েছে দুটো থালি, ভেজ থালি, এখানে ভেজই পাওয়া যায়, দুটো ভেজ থালি, আর একটা হচ্ছে আমি নিলাম আমার জন্য পরোটা, ভাত আর খাবো না তাই। এবার এখান থেকে আমরা চলে যাব ঔরঙ্গাবাদ। এখান থেকে তোমরা চাইলে যেতে পারো হচ্ছে বাসে করেও যেতে পারো, আবার এখান থেকে গাড়ি ভাড়া করেও নিতে পারো। বিশাল বড় রাজকীয় থালি, হ্যাঁ রাজকীয় থালি, দেখো এত বড় থালি, দেখো মানে এত বড় থালি তো আমরা খাইনি, কিন্তু ছোট ছোট থালি থাকে। হ্যাঁ, থালিটাই অনেকটা বড়। হ্যাঁ, থালিটাই অনেকটা বড়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা খেলাম এখানে অজন্তা ক্যান্টিন। অজন্তা ক্যান্টিনে খাওয়া দাওয়ার পরে আমরা গাড়ি বুক করলাম, কারণ ঘুরে এসেছি, এখানে অনেকটা ঘোরা হয়েছে, খুব টায়ার্ড। বাসে করে আর যাবো না ঔরঙ্গাবাদ, এখান থেকে আমরা গাড়ি বুক করে নিলাম। তো এই ক্যান্টিনেরই দাদা আছে, উনি আমাদের গাড়ি বুক করে দিলেন। এখন একটু সিজন বলে গাড়িটার দাম একটু রেন্ট বেশি নিল। গাড়ির রেন্টটা আমরা পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে এখানে কিরকম ধরনের গাড়ি রেন্ট পাওয়া যায়। আমরা যেরকম বাসে এসছিলাম, যেখানে নেমেছি ওইখান থেকেই আবার বাসে করে ঔরঙ্গাবাদ যাওয়া যায়। এখন গাড়ি পার্কিংয়ে দেখুন কত গাড়ি। এখানে এই 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, 1 জানুয়ারি পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়, প্রচুর ট্যুরিস্ট এখানে আসে। গাড়িতে হচ্ছে আমরা যাব 102 কিলোমিটার। আর আমাদের পরের এপিসোডে থাকছে ঔরঙ্গাবাদের সমস্ত যে জায়গাগুলি রয়েছে তার সুন্দরভাবে ট্যুর প্ল্যানটা আমরা সাজিয়ে দেবো, যাতে তোমাদের খুব সুবিধা হয় এখানে এসে তোমরা যাতে খুব ভালোভাবে ঘুরতে পারো। সেটাই আমাদের এই সবসময় আমাদের ভিডিওতে সেই প্রচেষ্টাটাই থাকে। আর তোমরা যদি নতুন হও তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে আমাদের রেজিস্টার যে কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমরা যেদিন যাবো এখান থেকে সেদিন দাদার সঙ্গে কথা বলবো, দাদার হোটেল সম্পর্কে, এই জায়গা সম্পর্কে ডিটেলস দাদার কাছ থেকেই আমরা শুনবো বা শোনাবো। চলুন এবার আপনাদের হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। রুমের মধ্যে এসি রয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে, ফ্যানও রয়েছে, টিভিও রয়েছে, দুটো চেয়ার, বিছানা, খাট, আর একটা ড্রেসিং টেবিল রয়েছে আয়না সহ। এছাড়াও একটা আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর হোটেলের এই যে ঠিক নিচেই হচ্ছে মেন রোড, এখান থেকে দেখা যাচ্ছে পুরো। আর এটা হচ্ছে বাথরুম, ওয়াশরুমে গিজারও রয়েছে, সব কিছুই ওকে, শাওয়ার রয়েছে, এটা